আহ, প্রিয় দর্শক, ইনক্লাব ডিজিটালে আজকে আমাদের অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। জনাব সালাউদ্দিন আহমেদ, আপনি একজন জননন্দিত রাজনৈতিক নেতা। ইনক্লাব ডিজিটালকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও। আমি প্রথমে যে আপনার বিগত যে ফ্যাসিবাদী সরকারের সময় আপনি একটা চরম জুলুমের শিকার হয়েছেন, আমরা সবাই জানি, দেশের মানুষই জানে, আন্তর্জাতিক সারা বিশ্ব জানে। সে বিষয়ে একটু ছোট্ট আলোকপাত করতে চাই। আপনি যে গুমের শিকার হলেন, আপনি কি বুঝতে পেরেছিলেন যে ঠিক কী কারণে আপনাকে গুম করা হয়েছিল? ওই সময় দেশে চলমান ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। তখন এত তীব্র আন্দোলন আমরা শুরু করেছিলাম ফ্যাসিবাদের পতনের লক্ষ্যে। তখন 2015 সালের প্রথম দিকে আমাকে যখন দলের মুখপাত্র এবং পুরো আন্দোলনের পরিচালনার দায়িত্ব পালন করতে হয়েছিল, সেই সময়ের 2015 সালের 10ই মার্চ রাতে ফ্যাসিবাদী সরকার সঙ্গত কারণেই তারা আন্দোলন নস্যাৎ করার জন্য আমাকে গ্রেফতার করার জন্য মরিয়া হয়ে ওঠে। তা আমি প্রথম দিকে ভেবেছিলাম হয়তো তারা আমাকে গ্রেফতার করবে, জেলে রাখবে, মামলা দিবে। কিন্তু যখন অ্যারেস্টের পরে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে এটা গোপন জায়গায় নিয়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে এটা তাদের যে অপকালচার, গুম করার, তার শিকার হয়েছি। এবং দীর্ঘ 2 মাস সেই গোপন কুঠুরিতে আটক রাখার পরে ওই 2015 সালের ওই বছরে 10ই মে আমাকে ওই গোপন কুঠুরি থেকে একই কায়দায় বের করে হাত বেঁধে, চোখ বেঁধে, মুখে মাস্ক পরিয়ে দীর্ঘ পথযাত্রা এক জায়গায় থামলো। তখন আমার মনে হলো যে এটা হয়তো বা কোনো বর্ডার এরিয়া হবে। সত্যি সত্যি কয়েক ঘন্টাখানে বসিয়ে রেখে রাত গভীর হওয়ার সাথে সাথে আমাকে যখন বর্ডার ক্রস করিয়ে অন্য দেশে নিয়ে গেল, তখন বুঝতে পারলাম যে এটা আমি পার্শ্ববর্তী দেশে আমাকে ড্রপ করা হচ্ছে। তো ওইখানে একটা জায়গায় আমার সাথে ওই দেশেরই কিছু লোকজন ওই ভাষায় কথা বললো। তখন বুঝলাম যে আমি কোথায় আছি। তারপরে আরও 2-3 ঘন্টা ড্রাইভ করে যেখানে আমাকে ফেলে দেয়া হলো, সেই জায়গাটা পরে আমি সাইনবোর্ড দেখে দেখলাম এটা শিলং। যে আমি পুলিশকে, ওখানে যারা পথচারী ছিল তাদের মাধ্যমে খবর দিলাম, আমাকে পুলিশ নিয়ে গেল। তারপরে তারা কয়েক ঘন্টা পরে আমাকে একটা পাগলখানায় নিয়ে গেল, মেন্টাল হসপিটাল। তার আগে মেডিকেল চেক আপ হয়েছে, একটা হসপিটালে নিয়ে গেছিল। এবং সে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমাকে যখন সব মানসিক রোগীদের সাথে রাখা হলো একদিন এক রাত, এবং পাগলের ওষুধ খাওয়ানো হলো, সেই স্মৃতিটা তো ভুলবার মতো নয়। তা আমি ওই ডাক্তার সাহেবকে অনুরোধ করেছিলাম মেন্টাল হসপিটালের, আমার পরিচয় দিয়েছিলাম এবং টেলিফোন নাম্বার দিয়েছিলাম আমার পরিবারের। তারা এবং নার্সরা দয়া করে তারপরের দিন যদি বাংলাদেশে যোগাযোগ না করতো আমার ফ্যামিলির সাথে, হয়তো বা আমাকে ওই পাগলখানাতেই পাগল হিসাবেই মরতে হতো। এই স্মৃতিতে ভোলার মতো নয়। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে অর্থাৎ ভারতীয় ডাক্তারদের মানবিক যে আচরণটা আপনি পেয়েছিলেন সেটা আপনার স্মৃতিতে এখনো। এটা একটা সাইড। এবং পাগলখানায় যদি এটা না ঘটতো তাহলে পরে কতদিনে কিভাবে ওখান থেকে মুক্ত হতে পারতাম, আসলেও মুক্ত হতে পারতাম। ভারতে থাকাকালে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির দেন দরবার, রাজনীতির বার্গেনিং নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করতো কিনা বা আপনার সাথে কথা বলতো কিনা? না, সেরকম কেউ কথা বলতো না। তবে তাদের ইন্টেলিজেন্স উইং থেকে মাঝে মধ্যে আমার খোঁজখবর নেওয়া হতো, আমি বুঝতাম। এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকেই খোঁজখবর নেওয়া হতো যে আমার সাথে কারা কারা যোগাযোগ করছে কিনা ইত্যাদি রেকর্ড রাখা হতো। মানে সার্ভেইলেন্সে ছিলাম বলতে গেলে আর কি। রাইট। এই যে এখন একটা গুম কমিশন গঠন করা হয়েছে এবং এই গুমের বিষয়গুলো
তদন্ত করা হচ্ছে, আপনি কি এখানে কোনো কেস আমি করবেন? গুম কমিশনে গিয়েছিলাম, আমার কেসটা আমি তাদেরকে বলেছি, তারা লিপিবদ্ধ করেছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই যে মানবতা বিরোধী অপরাধ আদালত যেটা আবার রিভাইভ করেছে ওখানে মামলা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এই আমরা এখন একটা মানে অস্থির একটা সময় পার করছি, এই মানে বিশেষ করে আগস্ট বিপ্লব পরবর্তী যে 4 মাস একটা নতুন সরকার আসলো, আপনার কাছে যদি আমরা এই মানে 4 মাসের সরকারের কার্যক্রমের একটা মূল্যায়ন চাই, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? 4 মাসের সরকারের মূল্যায়ন আমি দেশের একজন নাগরিক হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে একভাবে করতে পারি, তবে এই মূল্যায়নটা আপনারা সাধারণ জনগণের কাছে জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো হবে, কারণ আমাদের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, একটা রাজনৈতিক দিক থেকে মূল্যায়ন আছে, সেটার দ্বারা আমরা প্রভাবিত হইতে পারি। তারপরেও আমি বলবো একজন রাজনৈতিক কর্মী হিসেবে 3-4 মাস সময় খুব বেশিও নয় আবার খুব কমও নয়। এটা সরকারের দৃষ্টিভঙ্গি, সফলতা, তাদের পদক্ষেপ সম্পর্কে বোঝার জন্য আমরা প্রথম দিক থেকেই এই সরকারকে অনুরোধ করেছিলাম, আপনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ একটা নির্বাচন উপহার দেওয়া জনগণের জন্য, এবং সেই লক্ষ্যে আপনারা অবশ্যই কিছু সংস্কার করবেন। সেই সংস্কারগুলো হবে নির্বাচনমুখী সংস্কার, যেমন নির্বাচন কমিশন নতুনভাবে গঠিত হওয়ার মধ্য দিয়ে ভোটার তালিকা প্রণয়ন, ডিলিমিটেশন, আরপিও সংশোধন এবং কিছু সাংবিধানিক সংশোধনের বিষয়ও আছে, যদিও সেটা পরের বিষয়, এবং কাঠামোগত পরিবর্তন, নির্বাচনী ব্যবস্থায় রুট লেভেল থেকে নির্বাচন কমিশন পর্যন্ত সর্বত্র নেসেসারি সংস্কার নিয়ে এসে, সংশোধনে নিয়ে এসে একটা স্ট্রং ইলেকট্রাল বডি হিসাবে যেন তারা কাজ করতে পারে, সেই হিসাবে তাদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম। এবং সাথে সাথে যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্টের নেসেসিটিটা সারা জাতি অনুভব করেছে, এই ইন্টারিম গভর্নমেন্টটা অনেকটা কেয়ারটেকার শব্দটা না বললেও কেয়ারটেকারের মতোই একটা বিকল্প গভর্নমেন্ট, তো সেটা তো ইন প্লেস আছে। তো সেই পরিবেশের জন্য এই নিউট্রাল গভর্নমেন্ট যা কিছুই প্রথম থেকেই নিতে পারত এবং এখনও নিচ্ছে, সেটা হচ্ছে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ এবং একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য যে প্রশাসনিক সংস্কার দরকার, জুডিশিয়াল সংস্কার দরকার, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার দরকার, এই সংস্কারগুলো করে তারা আইনি সংস্কার যেগুলো করতে হবে সেগুলো করে, আইনি সংস্কারগুলো তো পেপার ওয়ার্কস এবং ঐক্যমতের বিষয় করে একটা রোডম্যাপ যেন তারা দেয় যে টেন্টেটিভ এত দিনের মধ্যে আমরা এই ইলেকশনটা দিতে পারবো, সেইটা হচ্ছে তাদের কাছে আমাদের প্রথম অ্যাপ্রোচ ছিল। এই দিক থেকে যদি আপনি মূল্যায়নের কথা বলেন, তাহলে তারা এই কাজগুলো কেবল শুরু করেছেন। যেমন রিকমেন্ডেশনসগুলো তারা জমা পাবে ডিসেম্বরের শেষ দিকে সমস্ত সংস্কার কমিশনগুলোর, এরপরে জানুয়ারিতে আলাপ করবেন স্টেক হোল্ডারদের সাথে, পলিটিক্যাল পার্টিদের সাথে। তার মানে তারা জানুয়ারির দিকে একটা পিকচার পাবেন যে কী কী সংস্কার তাদের পক্ষে করা সম্ভব এবং জাতীয়ভাবে ঐক্যমত সৃষ্টি হয় কী কী সংস্কারের পক্ষে। কিছু কিছু সংস্কার প্রস্তাব থাকবে যেগুলোতে তো দ্বিমত থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই বরং অস্বাভাবিক, বহু দলের বহু মতামত থাকবে। তো মেজরিটি রিকমেন্ডেশনসগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে এবং তখন সেগুলো বাস্তবায়ন করা খুব সহজ। আইনি সংস্কারগুলো বাস্তবায়ন করা তো পেপার ওয়ার্ক, এটার কোনো সময় তেমন লাগবে না, অর্ডিন্যান্সের মাধ্যমে হবে, কেবলমাত্র সংবিধান সংশোধনের বিষয়গুলো বাদে। সংবিধান সংশোধনগুলোর বিষয়ের ক্ষেত্রে জাতীয়ভাবে যদি স্টেক হোল্ডারদের মধ্যে ম্যাক্সিমাম পয়েন্টসে যদি ঐক্যমত আসে, তাহলে সেগুলো নির্বাচনী ম্যানিফেস্টো এবং অঙ্গীকারনামায় থাকলেই পরবর্তী সংসদে সেটা গৃহীত হবে, এটা ধরে নেওয়া যায়। এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং তাদেরকেও আমরা অনুরোধ করছি সেভাবে। জুডিশিয়াল সংস্কারের ক্ষেত্রে আপনি দেখবেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের, হাইকোর্টের আপার ডিভিশন, আপিলেট ডিভিশনের মাধ্যমে বেশ কিছু ভার্ডিক্ট হচ্ছে এবং হয়ে যাবে, যেগুলো পেন্ডিং আছে, তাতে জুডিশিয়াল সংস্কারের একটা বিহিত হয়ে যাবে বলে আমি আশা করি। এবং কিছু কিছু বিষয়ের জন্য হয়তো সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, সেটা পরবর্তীতে পার্লামেন্টে হতে পারে। এটা একটা গুড সাইন জুডিশিয়াল কমিশনের জন্য।
অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যে সংস্কার, সেগুলো আমার মনে হয় রাইটলি প্লেসড হবে সংস্কার কমিশনের মধ্য দিয়ে। আমরা আমাদের প্রস্তাবগুলো দেব এবং কিছু কিছু দিয়েছি। আর ইলেকশন কমিশন সংস্কারের জন্য অধিকাংশই হচ্ছে আইনি সংস্কার, আর কিছু কিছু সংস্কারের বিষয় আছে, যেমন নির্বাচনের সিস্টেম, নির্বাচনের ব্যবস্থার মধ্যে প্রশাসনের ভূমিকা কী থাকবে, নির্বাচন কমিশন অফিসগুলোর ক্ষমতা কী থাকবে, পুলিং এজেন্টদের বিষয় কী থাকবে, এবং নির্বাচনের সময়কার নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী থাকবে, এগুলো যদি ডিটেইলিং করা যায় তাহলে পরে নির্বাচনের সংস্কারটা পার্মানেন্ট একটা সংস্কারের রূপ নেবে। বাকি যেটা প্রধান কাজ ছিল, যে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের জন্য নিউট্রাল গভর্নমেন্টই ইন প্লেস হতে হবে, তো সেটা তো জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়েছে যে এটা নিউট্রাল গভর্নমেন্ট থাকবেই সামনে। সেটা সাংবিধানিক সংস্কার হয়ে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে আসবে, যেমন কেয়ারটেকার প্রভিশনটা আবার ফেরত আসবে। আর এখন যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইট ইজ ইন এ সেন্স কেয়ারটেকার গভর্নমেন্ট। তো সো এটা নিয়ে আর কোনো অসুবিধা নেই। সুতরাং নির্বাচন অনুষ্ঠানের জন্য সব কিছু এখন আমাদের এটা কন্ডাক্টিভ অ্যাটমসফিয়ার ফর হোল্ডিং এ ফ্রি ফেয়ার ইলেকশন ফর এন ইলেকশন ইজ ইন প্লেস আমি মনে করি। তো সেই ক্ষেত্রে এই সংস্কারগুলো যখন আমরা চোখে দেখতে পাচ্ছি, যে কিছু আইনি সংস্কার, কিছু কাঠামোগত সংস্কার, এবং কিছু সংস্কার হচ্ছে প্রশাসনিক এবং স্টেপ ওয়াইজ অফিস সংস্কার, সেগুলো হয়ে যাবে। তো সো আমরা চোখে দেখতেই পাচ্ছি যে সরকার যদি আন্তরিক হয়, ইচ্ছা করে, এই সংস্কারগুলোর জন্য 2 থেকে 3 মাসের বেশি লাগার কথা নয়, এবং নির্বাচনী প্রস্তুতিও একই সাথে চলবে। তো সুতরাং ইচ্ছা করলে একটা 3 থেকে 6 মাসের মধ্যে সরকার তার প্রথম এবং প্রধান কাজ হিসাবে ইলেকশন হোল্ড করতে পারে, সেটা আমরা মনে করি। তা আপনি যে মূল্যায়নের কথা বললেন, এগুলো আসলে মূল্যায়ন করার জন্য আমরা 3-4 মাস সময়কে খুব কমও মনে করি না, খুব বেশিও নয় আবার। বাট যদি গভর্নমেন্টকে আমরা ইন এ রাইট পাথ দেখতে পাই আছে, তাইলে বলবো যে হ্যাঁ, সরকার রাইট পথেই আছে, সংস্কারগুলোর মধ্য দিয়ে তারা নির্বাচন অনুষ্ঠান করতে পারবে। তবে হ্যাঁ, মেজর সংস্কার এগুলো আমি যা বলছি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য যে সমস্ত রিকমেন্ডেশনসগুলো আসবে ভবিষ্যতের জন্য, সেটা তো চলমান প্রক্রিয়া। সেটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাজ, ইলেক্টেড পলিটিক্যাল সংসদের কাজ, সেটা চলতেই থাকবে। আগামী 5 বছর পর হয়তো আরও রিফরমেশনের প্রয়োজন হতে পারে, আগামী 10 বছর পরে আরও রিফরমেশনের প্রয়োজন হতে পারে। কিন্তু জাতীয়ভাবে যদি আমরা মানসিকভাবে স্থির হই যে আমরা একটা বৈষম্যহীন সাম্যভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আইনের শাসনের ভিত্তিতে পরিচালনা করতে চাই, সেই জন্য আমাদের ঐক্য দরকার। আমরা যদি ঐক্য দরকার, জাতীয় ঐক্য দরকার, সেটাই আমাদেরকে সৃষ্টি করতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশের জনগণের মধ্যে সেই চেতনাটা এসে গেছে, সেই ঐক্যটা এসে গেছে। আপনারা ইতিমধ্যেই সেটা খেয়াল করেছেন। আচ্ছা, ঐক্যের কথা যখন আসলো, তখন আমরা দেখতে পাচ্ছি যে আপনারা প্রধান উপদেষ্টার সাথে যখন বৈঠক করলেন, প্রধান উপদেষ্টা একটা ইস্যুতে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, এবং সেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো সেখানে গিয়েছেন, এবং গিয়ে আপনার একসাথে কথা বলেছেন, আপনার একটা দিয়েছে। আবার অন্যদিকে দেখতে পাচ্ছি এই যে মানে বিএনপি সহ ছাত্র সংগঠন এবং অন্যান্য যে সমস্ত ছাত্র সংগঠন আছে, এবং পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে অ্যাক্টিভিজম করছে বা তাদের যে কার্যক্রমগুলো করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একসাথে তারা বসতে পারছে না। তো তাহলে এই ঐক্যটা কি আমরা কতটুকু মানে ফ্রুটফুল বা ফলপ্রসূ বলে বলতে পারি? এটা আলোচনায় এসছে, আমি 2-1টা পত্রিকাতেও দেখলাম এ বিষয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু আমরা পজিটিভলি দেখতে চাই, আমরা প্রত্যাশা করতে চাই যে বসবে না তাও তো বলে নাই। তারা এখন পর্যন্ত হয়তো বসে নাই, কিন্তু বসতে হবে, বসবে, সবাইকে এক জায়গায় আসতে হবে একটা শক্তিশালী গণতান্ত্রিক সিস্টেম স্টাবলিশ করার জন্য। আপনি নিরপেক্ষ সরকারের কথা যখন বললেন, সরকারের যে কাঠামো, প্রশাসনিক সেটাকে কতটুকু নিউট্রালাইজ করা গেছে বা নিরপেক্ষ হয়েছে বলে আপনি মনে করেন? 15-16 বছরের জঞ্জাল 3 মাসের মধ্যেই তারা যে পুরোপুরি সাফ করতে পারবেন, সেটা যেমন আমরাও আশা করি না। এটা অবশ্যই কিছুদিন সময় লাগবে, তবে তাদের শুরুটা খুব স্লো ছিল। আমি এখনও মনে করেছি যে যত গতিতে, যেই গতিতে এই স্বৈরাচারের দূষরমুক্ত হওয়া উচিত ছিল প্রশাসনিক সর্বস্তরে,
প্রশাসন তো শুধু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝায় না, সর্বক্ষেত্রের প্রশাসনকে, যেটা ফেসিবাদের দোষরমুক্ত হওয়া উচিত ছিল 3-4 মাসের মধ্যে, সেইটুকু আশানুরূপ হয়েছে বলে আমার মনে হয় না। তাদের সেই স্পিডটা আরও বাড়াতে হবে। আরেকটা ইস্যু হলো জনদুর্ভোগ। সাধারণ মানুষ এই যে মানে আগস্ট বিপ্লবে সাধারণ মানুষরাও কিন্তু বেশিরভাগ অর্থে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হয়েছিল। তাদের মানে প্রত্যাশা ছিল মানে তাদের যে দৈনন্দিন যে দুর্ভোগটা কমানো, তাদের জীবনযাত্রার, সেইটা কতটুকু সফল হয়েছে বা সেই জায়গায় কি আপনি সরকারের গুরুত্ব মানে যথেষ্ট? এখানে আমি একটু সরকারের সমালোচনা করতে চাই, কারণ মানুষের জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তীতে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে জাতীয় ভিত্তিতে যে চাহিদা, যে অ্যাসপিরেশন সৃষ্টি হয়েছে, সেই জন আকাঙ্ক্ষার সাথে এই সরকারের অর্থনৈতিক কার্যক্রম ম্যাচ করতে পারে নাই, এবং তারা সঠিকভাবে অনুধাবন করলেও সঠিকভাবে ক্রিয়াশীল হতে পারে নাই। যেমন একটা অনিশ্চিত সময়ের মধ্যে যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো রেগুলার সময় চলে, সেটা চলে না। তাহলে অনিশ্চিত অবস্থায় এবং অস্থিতিশীল অবস্থায় বাজার পরিস্থিতি একটু টালমাটাল থাকে। সেটা মোকাবেলা করার জন্য তাদের সরবরাহ ব্যবস্থাটা প্রথম থেকেই একটু সিরিয়াসলি নেওয়া উচিত ছিল। বাজার সরবরাহ ব্যবস্থা যাতে থাকে সুষ্ঠুভাবে, এবং আমাদের যেহেতু আমদানি নির্ভর দেশ আমরা অনেক কিছুতে, সেই আমদানিগুলো যাতে সঠিকভাবে হয় সেজন্য ব্যাংকিং সিস্টেম এবং আমদানিকারকদের সাথে সেইভাবে সমন্বয় করাটা জরুরি ছিল। সেটা না করে তারা খুব সম্ভবত এই বাজার সরবরাহ ব্যবস্থার দিকে মনোযোগ না দিয়ে এই বর্তমান দুর্ভোগের মধ্যে পড়েছে জনগণ। অ্যাজ এ রেজাল্ট দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, সরবরাহ কমেছে। এখন বাজারের চাহিদা মেটানোর মধ্য দিয়ে কিন্তু দ্রব্যমূল্যের স্থিতিশীল অবস্থা রাখা যায় অথবা কমানো যায়। কারণ বাজারের সরবরাহ যদি সঠিক না থাকে, পুলিশিং করে তো সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায় না। আমার মনে হয় বাই নাও তারা এটা বুঝতে পেরেছেন এবং মনোযোগ দিয়েছেন, তবে একটু দেরি হয়ে গেছে। তা আশা করি তারা চেষ্টা করলে রমজানের আগে হয়তো আমাদের এসেনশিয়াল কমোডিটিসগুলো সরবরাহ বাড়াতে পারবে। জনগণের প্রতিনিধি, জনগণের অংশ হিসেবে আমরাও সেটা প্রত্যাশা করি, সেটা হোক।